আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সাইটে। প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ঐক্য হয়নি। অধিকাংশ দল সর্বোচ্চ 10 বছর মেয়াদের কথা বলেছে এবং বিএনপি সহ 3টি দল এর বিপক্ষে মত দিয়েছে। তবে কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে আলাপ আলোচনার। প্রধানমন্ত্রীর মেয়াদটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা স্বৈরাচারের পতনের পর একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার বা কত দিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এর কিন্তু সুরাহা হওয়া প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের যে আলোচনা চলছে সেখানে অনেক বিষয়ই যেমন একমত হচ্ছেন দলগুলো, আবার অনেক বিষয়ে কিন্তু দ্বিমত পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর পদটি নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। এখানে দেখা যাচ্ছে জামাত, এনসিপি সহ 27টি দল প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর করার পক্ষে মত দিয়েছে। এটা নিয়ে বিএনপির অবস্থান হলো যে একজন ব্যক্তি পরপর দুবারের পর আরেকবার গ্যাপ দিয়ে আরেকবার প্রধানমন্ত্রী, মানে সর্বোচ্চ 3বার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকমটি বিএনপির সর্বশেষ অবস্থান। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে কিন্তু একজন ব্যক্তি সর্বোচ্চ দুবারের প্রধানমন্ত্রী হওয়ার কথা বলা হয়েছিল, 4 বছর করে, সরকারের মেয়াদ 4 বছর ধরে। এখন তাদের অবস্থান পাল্টেছে, তারা এখন 8 বছরের পরিবর্তে 10 বছরের কথা বলছে, সর্বোচ্চ 10 বছর। এই 10 বছর একজন ব্যক্তি তার পুরো জীবদ্দশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এরপর তাকে সেই পদ ছেড়ে দিতে হবে। এবং রাষ্ট্রপতির ক্ষেত্রেও তাই। রাষ্ট্রপতির মেয়াদ অবশ্য এখনই বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে দুইবারই সীমিত করে দেওয়া আছে, কিন্তু প্রধানমন্ত্রীর পদটি নিয়ে এখন এই ফয়সালার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর মেয়াদ এই সীমিত করা কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশে যে বারবার স্বৈরাচার তৈরি হচ্ছে এর কারণ কি? কারণ যেই ক্ষমতায় আসেন তিনি মনে করেন যে তিনি অনাদিকাল ক্ষমতায় থাকবেন, তাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। বারবার ভুয়া নির্বাচন, নাড়ান, গুম, খুন, নির্যাতন, বিরোধী পক্ষকে দমন, এসব করে কিন্তু তারা সরকারে থাকার চেষ্টা করেন এবং একটা স্বৈরাচার তৈরি হয় এই মেয়াদ সীমিত না থাকার কারণে। এমনটি না যে মেয়াদ সীমিত না থাকলে কেউ স্বৈরাচার তৈরি হতে পারবে না, এমনটি গ্যারান্টি দিয়ে বলা যায় না। বিশ্বের বহু দেশে এরকম লিমিট থাকার পরও আইন করে আবার কিন্তু সেটাকে বাড়িয়ে কমিয়ে বা ফাঁকফোকর বলে কিন্তু দায়িত্ব পালনের নজির আছে। রাশিয়ার কথা আমরা বলতে পারি, সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেখানে কিন্তু 2বারের বেশি রাষ্ট্রপতি হওয়া যাবে না, কিন্তু তিনি কি করলেন, তিনি 2বার হওয়ার পর একবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন এবং তার আজ্ঞাবহ একজনকে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন, পরে আবার তিনি সেই দায়িত্ব গ্রহণ করলেন। এরকমটি পরে নানান রকমের আইনকানুন, সংবিধান সংশোধন খেলাও চলে, যে যখন আমি ক্ষমতায় থাকবো তখন আমার সুবিধা মতো ক্ষমতায় থাকার জন্য আমি আইনকানুন পরিবর্তন করছি, এই ঝুঁকিগুলো আছে। কিন্তু এরপরও বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সীমিত করে দেয়া। এবং দলগুলোর অধিকাংশ দল এই যে একটা জায়গায় আসতে পারলো, এটাকে একটা উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিচার বিশ্লেষণ কিন্তু করতে হবে। 27টি দল, জামাত, এনসিপি সহ 27টি দল, তারা বলছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি, যেহেতু মেয়াদ নিয়ে একটা ঝামেলা আছে, পরপর হবে নাকি গ্যাপ দিয়ে হবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে, সুতরাং তারা বলছে 10 বছর সর্বোচ্চ প্রধানমন্ত্রী হওয়া যাবে। বিএনপি সহ 3টি দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তারা এ বিষয়ে এখনও খুব কঠোর বিরোধিতা করেনি, ভিন্নমত পোষণ করেছে। তারা বলছে তারা আলোচনা করার পর এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। আমি এই আলাপ আলোচনার প্রক্রিয়া এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণের নিয়ে যে কথাবার্তা চলছে এটা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখি, এবং এখান থেকেই হয়তো ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কোন দিকে যাবে তার একটা ইন্ডিকেশন পাওয়া যাবে। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী এই দেশের সবচেয়ে শীর্ষ ব্যক্তি। আমরা যদি দেখি যে বিশ্বের বহু দেশে কিন্তু এরকম আছে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব বা সরকার প্রধানের দায়িত্ব সীমিত করে দেয়া আছে, আবার অনেক দেশে সীমিত করে দেয়া নাইও, কিন্তু সেসব দেশে খুব ভালোভাবে ডেমোক্রেসি ফাংশন করছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ব্রিটেনে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী একজন ব্যক্তি কতবার হতে পারবেন এমন কোনো লিমিট বেঁধে দেওয়া নেই, কিন্তু সেখানে গণতান্ত্রিক অন্যান্য প্রক্রিয়াগুলো যেহেতু কার্যকর, ফলে সেখানে এটা খুব বড় সমস্যা হয় না, সেখানে কিন্তু এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, সেখানে কিন্তু সেটা প্রধানমন্ত্রী শাসিত নয়, রাষ্ট্রপতি শাসিত। বাংলাদেশের যা প্রধানমন্ত্রী সেখানে সেটা রাষ্ট্রপতি, এটা বলা যায়। রাষ্ট্রপতির হাতেই মূল ক্ষমতাটা সেখানে থাকে এবং সরকারের প্রধান হিসেবে তিনি সব ধরনের সিদ্ধান্ত তার হাত দিয়ে আসতে হয়, এটা হচ্ছে মার্কিন পদ্ধতি। কিন্তু সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান কার্যকর আছে, সেই সঙ্গে তারা কিন্তু, যুক্তরাষ্ট্র কিন্তু বোকা নয়, তারা এমন এমন নিয়মকানুন করে রেখেছে যেটা তাদের গণতন্ত্রকে বেশ কার্যকর রেখেছে। এর মধ্যে এই যে রাষ্ট্রপতির কথা বললাম, সর্বোচ্চ 4 বছর সেখানে একজন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন, 1 মেয়াদে, এবং 2 মেয়াদ সর্বোচ্চ তিনি পারবেন, সর্বোচ্চ 2 মেয়াদ, এবং 4 বছরের 5 বছরের পরিবর্তে তারা 4 বছরের নিয়ম ফলো করেন এবং 4 বছর পর সেখানে নির্বাচন হয়। ফলে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে এই নিয়ম আছে যে সেখানেও রাষ্ট্রপতি আপনি সারা জীবন থাকতে পারবেন না, আমৃত্যু থাকতে পারবেন না, আপনাকে একটা সময় পরে দায়িত্ব ছাড়তে হবে। এবং সে কারণে যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে যথেষ্ট কার্যকর হিসেবে বিবেচনা করা হয়। তো এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতি প্রয়োজন, যুক্তরাষ্ট্র শুধু নয়, আরও অনেক দেশেই কিন্তু এই 2 মেয়াদের বিষয়টি আছে, যে কত বছর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। বাংলাদেশ এখন এই নিয়মকানুনগুলো ফলো করা অত্যন্ত জরুরি। আর দলগুলোর এই যে ভিন্ন মত, বিএনপির ভিন্ন মত কেন,
কারণ এই যে স্বৈরাচার একটা তৈরি হলো 15-16 বছর ধরে একটা নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে বিএনপি গিয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকেই কিন্তু এই প্রস্তাব আসা উচিত আগে বিএনপির। কারণ বিএনপি থেকে তো কেউ বেশি সাফার করেনি। একটা প্রধানমন্ত্রী যখন দীর্ঘমেয়াদে শাসন করেন, যখন একটা স্বৈরাচার তৈরি হয়, তখন তার কিন্তু প্রধান যে ভিকটিম সেটা কিন্তু হয় বিরোধী পক্ষ, বিরোধী দল। সেই হিসাবে বিএনপির যে তারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তার প্রেক্ষাপটে আমি বলবো যে বিএনপির এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। যথেষ্ট তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে, এটা খুব ইতিবাচক, এবং তাদেরই উচিত এই বিষয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করা, যে একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, যাতে করে ভবিষ্যতে আর স্বৈরাচার তৈরি হতে না পারে। বিএনপি যদি এখন তার এই অবস্থানে অনড় থাকে, তাহলে কি হবে? ধরা যাক কথার কথা বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে সরকার গঠন করলো, 5 বছর তারা দায়িত্ব পালন করলো, এরপর আরেকটা নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির প্রতিপক্ষ কোনো শক্তি আসলো যাদের ভিতরে স্বৈরাচারী মনোভাব আছে, হতে পারে সেটা আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো শক্তি, তারা তো আবার সেই আনলিমিটেড সরকারের দিকে চলে যাবে। তখন তো আবার বিএনপি নির্যাতন নিপীড়নের শিকার হতে পারে। এটা আমি একটা উদাহরণ টানলাম, যে এ কারণেই ক্ষমতা সীমিত করে দেওয়া অত্যন্ত জরুরি। এক ব্যক্তির হাতে যেরকম অনেক ক্ষমতা দেওয়া উচিত নয়, সেই সঙ্গে একই ব্যক্তি যাতে বারবার আজীবনের জন্য, দীর্ঘ সময়ের জন্য যাতে করে প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান দায়িত্ব পালন করতে না পারে, সেই দিকটিও নিশ্চিত করা কিন্তু অত্যন্ত জরুরি। বাংলাদেশ আরেকটি স্বৈরাচারের ভার নিতে পারবে না। বাংলাদেশের আইন কানুন, সাংবিধানিক আইন কানুন বলুন, সাধারণ আইন কানুন বলুন, সব পরিবর্তন করে এই বিষয়ে নিশ্চিত করতে হবে। আর 20 কোটি মানুষের দেশ, এখানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেক যোগ্য ব্যক্তি পাওয়া যাবে, সুতরাং একই ব্যক্তির বারবার কেন প্রধানমন্ত্রী হতে হবে, এই বিষয়গুলোর ফয়সালা হওয়া প্রয়োজন। এই 27টি দল অন্তত একটা এখন পর্যন্ত একটা সঠিক পদক্ষেপ নিয়েছে। বিএনপির পদক্ষেপও আমি ভুল বলবো না, তারাও আলাপ আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, তবে যথেষ্ট নমনীয়তার পরিচয় তারা দিচ্ছে, এটা খুবই ইতিবাচক। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, তাদের যৌক্তিক সিদ্ধান্তই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে আরও এগিয়ে নিতে পারে। তারা যদি আবার সেই ভুল করে, তাহলে পরে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং বিএনপির হাতে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিকশিত হওয়ার একটা বড় চাবিকাঠি এখন বলবো তাদের হাতেই। তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ আসলে কোথায় যাবে। কারণ এই ধরনের নিয়মকানুন যখন হবে, তার কিন্তু সুবিধা আগামী 4-5 বছর বা 10-20 বছর নয়, এটা কিন্তু 1000 বছর বাংলাদেশ পাবে। আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে, সেখানে এমন নিয়মকানুন করা আছে যেগুলোর সুবিধা কিন্তু এখন আমেরিকার জনগণই তারা ভোগ করছে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।